যে কথাটা আপনি বললেন যে আসলে আমাদের মিডিয়াও বিষয়গুলো প্রকাশ করতে চাইতো না বা আমাদের আসলে বলার মতো সেই সুযোগ ছিল না। যেটা আমি বলেছি যে আমার গুমের যে ঘটনা বা আয়নাঘরে যাওয়ার যে অভিজ্ঞতা সেটি ২০১৮ সালে। ২০১৮ সালে হলেও আমাদেরকে বা আমাকে আজকে বলতে হচ্ছে কারণ হলো যে এতদিন আমাদের বলার সেই স্বাধীনতা, বলার সেই পরিবেশ ছিল না। যেটা আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার যদিও আমি এই মুহূর্তে কোরিয়াতে আছি, দেশে যেহেতু আমার পরিবার আছে বা সামগ্রিক যে অবস্থা, আমাদের মিডিয়ার অবস্থা, আমাদের পরিবারের অবস্থা সবকিছু মিলেই যেহেতু বলার পরিবেশ ছিল না, সেজন্যই আমরা আসলে এতদিন সেভাবে প্রকাশ করতে পারিনি। তো যে কথাটা আপনি বললেন যে আমার সেই ঘটনার বিস্তারিত, তো আমি যেটা বললাম যে যেহেতু আমি কোরিয়াতে পিএইচডি করেছি ২০১৮ সালে আমার থিসিস আমি ডিফেন্স দেওয়ার পরে আমি সবসময় ইচ্ছা ছিল যে দেশে যাব, দেশে দেশের জন্য কাজ করব, বিশেষত ইউনিভার্সিটিতে জব করার আমার শুরু থেকেই ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা থেকেই আমি পিএইচডির শেষের দিকে দেশের ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করা শুরু করি এবং আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারভিউ এর জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। তো আমি যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে সাধারণত আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স করেই নিয়োগ দেওয়া হয়। তো সেখানে আমি ছিলাম একমাত্র পিএইচডি ক্যান্ডিডেট। স্বভাবতই আমার সম্ভাবনাটা বেশি ছিল বিধায় আমি পরিবারের সাথে পরামর্শ করে দেশে যাই এবং ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেই। তো যেহেতু আমাদের দেশের ইউনিভার্সিটি গুলাতে নিয়োগ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য বিভিন্ন ইস্যুতে হয়, তো আমাকে একমাত্র পিএইচডি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমাকে ইউনিভার্সিটিতে সিলেক্ট করা হয় না। তো আমি ১ মাসের ছুটি নিয়ে গিয়েছিলাম আমার এখানে কোরিয়ার ল্যাব থেকে। তো ১ মাস পরিবারের সাথে ছুটি কাটিয়ে যখন আমি ফিরবো, আপনারা জানেন ২০১৮ সালের ডিসেম্বরে যে আমরা মিডনাইট ইলেকশন, জি, ছুটি শেষ করে ফিরবো। যেহেতু ২০১৮ সালের ডিসেম্বরে মিডনাইট ইলেকশন হয় এবং তার পূর্বে সরকার গণহারে গ্রেপ্তার, গুম এগুলা চলতেছিল। তো আমি আসি ২০১৮-র ২১ নভেম্বর ছিল আমার ফিরতি ফ্লাইট। ফ্লাইট ছিল আমার রাত ১টায়। তো আমার শ্বশুরবাড়ি জামালপুর ইসলামপুর উপজেলায়। তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই ট্রেনে করে। তো ট্রেন পৌঁছায় যায় রাত ৮টার সময়। তো যেহেতু আমার রাত ১টায় ফ্লাইট এবং আমি ৮টায় পৌঁছায় যাই, তো ভাবলাম যে আমার এয়ারপোর্টের পাশেই আমার এক ছোট ভাইয়ের বাসা। ওখানে আমি কিছুটা সময় বিশ্রাম নিয়ে ১০:৩০ ১১টার দিকে এয়ারপোর্টে গেলেই হবে। আর আমি আমার ফ্যামিলি বা শ্বশুরবাড়ির কাউকেও সাথে নেই নাই যে ছোট একটা লাগেজ, যেহেতু অল্প দিনের সফরে দেশে গিয়েছিলাম, কাউকে সাথে নেই নাই যে তাদের আবার কষ্ট করে ফিরে আসতে হবে। তো সেই ছোট ভাইয়ের বাসায় রাতের খাওয়া-দাওয়া করি, বিশ্রাম নেই এবং রাত ১০:৩০টার দিকে আমি আবার তার বাসা থেকে বের হই। তো তার বাসা একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এবং তার বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব ৳১৫ মতো রিক্সা ভাড়া। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একদম এয়ারপোর্টের কাছেই। তো সেই ছোট ভাই বলল যে, "ভাই আপনাকে বিমানবন্দরে আগায় দিয়ে আসবো নাকি?" তা আমি বললাম যে, "না, এত রাতে তোমার আর যাওয়ার দরকার নাই। তুমি থাকো, আমি একাই যাইতে পারবো। যেহেতু ছোট একটা লাগেজ।" আর যেহেতু একদম কাছে আমি তখন রিক্সা নিছি। রিক্সা নিয়ে আ যাবো। তো আপনারা জানেন যে রিক্সা তো আর এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারে না। রিক্সাটা আমাকে এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা, সেখানে নামায় দিছে। তো সেখানে নামায় দেওয়ার পরে আমি রিক্শাওয়ালাকে ভাড়া দিছি। আর যারা বিদেশে থাকেন তারা স্বাভাবিকভাবেই জানেন যে বিদেশে যখন কেউ আসা যাওয়া করে, তখন পরিচিত অনেকেই প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট বা ঔষধপত্র, প্রয়োজনীয় অনেক কিছু আনা নেওয়া করতে বলে। তা আমাকেও কয়েকজন রিকোয়েস্ট করছে তার একজনের ডকুমেন্ট আনতে হবে, একজনের কিছু ঔষধ আনতে হবে। তো তারা আমার জন্য এয়ারপোর্টে ওয়েট করছে যে আমি গেলে আমার কাছে ওই জিনিসগুলা দিয়ে দিবে। তাদের প্রয়োজনীয় জিনিসগুলা। তো আমি যখন রিক্সায় ভাড়াটা দিছি একদম এয়ারপোর্টের সামনের হাইওয়েতে, ওখানে আমাকে নামায় দিছে। নেমে আমি রাস্তা ক্রস করে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। যেহেতু রিক্সা তো আর ভিতরে ঢুকতে পারে না। আমি রিক্সা নিয়ে গেছি এবং একা গেছি। আমার ছোট ভাইটা যখন আসতে চাইছে আমি তাকে বলছি যে, "এত রাতে আর আসার দরকার নাই। তোমার ফিরে আসতে হবে।" তো যখন আমি রাস্তাটা ক্রস করে লাগছি, তো ওরা আগে থেকেই আমার জন্যে ট্র্যাকিং করে ওখানে ওয়েট করেছে, সেটা তো আর আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারি নাই। আর আমি যেহেতু আ যেটা ব্যাকগ্রাউন্ড এরই আমি সরকারের এই ফ্যাসিস্ট জালিম সরকারের বিরুদ্ধে অনলাইনে Facebook এ সোচ্চার ছিলাম, লেখালেখি করতাম।
তো ওরা সেই হিসাবে ট্রেকিং করে আমার জন্য প্রস্তুত ছিল। তো আমি যখন রাস্তাটা ক্রস করতে যাব, এটা 2018 সালের 21 নভেম্বর রাত 10:30 থেকে 11টার দিকে। তো আমার এভাবে হাত ধরছে। হাত ধরার পরে জিজ্ঞেস করছে যে, "আপনি কি এনামুল হক মনি? রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট।" তা আমি ভাবছি যে আমার জন্য যে কয়েকজন এয়ারপোর্টে ওয়েট করতেছে, যে ডকুমেন্ট, ঔষধ দিবে প্রয়োজনীয়, হয়তো তাদের কেউ একজন। আমি স্বাভাবিকভাবেই বলছি যে, "হ্যাঁ, আমি এনামুল হক মনি।" তো বলার সাথে সাথেই একদম ওই রাস্তার ওখানেই ওদের কার যেটা ওটা সেট করাই ছিল। তো আমার হাত তো ধরা আছে ওর। আ ওই অব যে অফিসার তার নাম পরিচয় আমি সব ডিটেইলস বলবো আরকি। এই যেহেতু এই মুহূর্তে তো এই স্টেজে তো আমি জানি না। তো আমার হাত ধরাই ছিল, আমাকে এরকম ধাক্কা দিয়ে মানে গাড়ির মধ্যে ফেলে দিছে ওদের কারের মধ্যে। আর ভিতরে ২-৩ জন ছিল। তারা এরকম টান দিয়ে আমাকে ভিতরে ঢুকাই নিছে। ঢুকায় নিছে। সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ মানে যা আছে সবকিছু নিয়ে নিছে। সম্ভবত ০.৫ মিনিট থেকে ১ মিনিট ১.৫ মিনিটের মাঝে। মানে খুবই ফাস্ট, জাস্ট আমাকে ভেতরে ঢুকাই দিছে ধাক্কা দিয়ে। ভেতর থেকে ২-৩ জন ঢুকায় ধরে টেনে নিছে। আর সাথে সাথে চোখ বেঁধে, হাত বেঁধে মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ যা আছে সবকিছু নিয়ে নিছে। তো নিয়ে দরজা লাগায় দিয়ে গাড়ি টান। তো টান দেওয়ার পরে আমি তো স্বাভাবিকভাবেই আতঙ্কিত। আমি তো মানে দোয়া পড়তেছি। মানে কি হলো, কি হলো? আমি তো বুঝে উঠতে পারতেছি না যে কি থেকে কি হলো। তো গাড়ি চলতে চলতে আমাকে কিছুক্ষণ পরে ৫-৭ মিনিট পরে আমি তো মানে স্বাভাবিকভাবেই মানে মনের অবস্থা বুঝতেছেন সেরকম আমারও স্বাভাবিক। তো বলতেছে যে, "এনামুল হক মনি, আ ভয় লাগছে?" মানে চোখ বাঁধা অবস্থায় একজন বলতেছে। তো বললাম যে, "হ্যাঁ, আমি তো আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?" "ভয় নাই, তোমার ভয় নাই। আমরা তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। তো তুমি দ্রুত উত্তর দাও, তোমাকে আবার আমাদের এয়ারপোর্টে দিয়ে আসতে হবে।" ওরা আমাকে মানে পুশ করতেছে আরকি। তো ঠিক আছে, বলো তুমি কোথায় কি করতা? দেশে কোথায় পড়াশোনা করছো? আম ছাত্র রাজনীতি করতা কিনা? কোরিয়াতে কি করো? সরকার বিরোধী তোমরা লেখালেখি করো। সামনে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে তোমরা কি অপপরিকল্পনা করতেছো? বা আ আরো রাজনৈতিক কি সংশ্লিষ্টতা কি আছে না আছে? সবকিছু বলো। এরকম জিজ্ঞেস করতেছে। আর আমার মোবাইল যেহেতু ওদের কাছেই মোবাইল, Facebook, মেসেঞ্জার, ইমেইল, কল লিস্ট সব চেক করতেছে। তা আমি আমার মতো বলতেছি যে আমি এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি। পরে আমি পিএইচডি তে গেছি বা দেশে কোন হলে থেকে সব ডিটেইলস বলতেছি। নাহ, এগুলা দিয়ে তো আমাদের হবে না। তুমি আরো কিছু আছে, আরো কিছু বলো। না হলে তো আমাদের দেরি হয়ে যাবে। মানে ওরা মনে করতেছে যে আমি কোন টপ লিডার বা টপ লিডারের সাথে আমার কোন কানেকশন আছে, হয়তো বিএনপির বা শিবিরের এরকম। তা আমি যতটাই আমার মতো করে বলতেছি ওদের এভাবে করলে তো দেরি হয়ে যাবে। এই আমাকে আবার চোখ বাঁধা অবস্থায় শোনাচ্ছে, "এই এয়ারপোর্টে ফোন দাও। বলো যে একটা উম মানে যাত্রী এনামুল হক মনি, ওর একটু দেরি হবে। তো আমরা ওকে একটু পরে ড্রপ করে দিই।" আমাকে বলতেছে, "এনামুল তুমি বলতে থাকো, সমস্যা নাই। আমরা তোমাকে একটু দেরি করে আ এয়ারপোর্টে পৌঁছায় দিয়ে আসবো। তুমি দ্রুত বলো। দ্রুত বললে আমরা তোমাকে তাড়াতাড়ি পৌঁছায় দিয়ে আসতে পারবো।" তা আমি আমার মতো বলতেছি আতঙ্কিত অবস্থাতেই ওরা, "নাহ, ঠিক আছে, মনে হয় আজকে আর হবে না। তাহলে তুমি চলো, আমাদের সাথে চলো। আমরা তোমাকে কালকে আবার টিকিট কেটে তোমাকে আবার এয়ারপোর্টে দিয়ে আসবো।" তো আমাকে চোখ বাঁধা অবস্থায় গাড়ি ড্রাইভ মোটামুটি ১ ঘন্টার মতো ড্রাইভ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে হাত ধরে মানে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে আমি বুঝতেছি। সম্ভবত ৩ তালা মতো আমাকে তুললো। তোলার পরে আমাকে যখন সিঁড়ি দিয়ে উঠি তখন বলে যে, "সিঁড়ি আছে, একটু করে ওঠেন।" সিঁড়ি তো বোঝা যায়। তো চোখ বাঁধা অবস্থায় সিঁড়ি দিয়ে আমাকে ৩ তলায় তুললো। তো ওখানে একটা চেয়ারে বসায়ে আমাকে আমার একদম নাম, বাবার নাম, মানে সমস্ত ঠিকানা, একাডেমিক ব্যাকগ্রাউন্ড সবকিছু লিখতেছে, সব জিজ্ঞাসাবাদ করতেছে। রাজনৈতিক, সামনে নির্বাচন, Facebook এ লেখালেখি এগুলো জিজ্ঞাসাবাদ করতেছে। ইমেইল, Facebook ওরা চেক করতেছে। আর ওখানে স্বাভাবিকভাবে বুঝেন যে আমার চোখ বাঁধা, আমাকে মানে সবাই মিলে জিজ্ঞাসাবাদ করতেছে। আর সবচেয়ে বড় কথা, মানসিক যে মানে ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি করে, ওখানে কানের কাছে এসে বন্দুক লোড করার মতো শব্দ করে। তারপরে লাঠির খটখট শব্দ করে, কানে ইলেকট্রিক শক দেওয়ার ওইটাই রাখে যে